দুর্গাপদবাবু অবশেষে রাজি হলেন। আমায় পূর্ণশশীবাবুর লেখা চিঠির রহস্যভেদের অনুমতি দিলেন। যা করতে চাইছো তাতে যদি আমাদের পরিবারের মঙ্গল হয় তাহলে আমি আর বাধা দেব না। একটা ব্যাপার কিছুতেই স্পষ্ট হচ্ছে না, দুর্গাপদবাবু ওনার অর্ধেক সম্পত্তি পূর্ণশশীবাবুর ছেলের নামে কেন লিখলেন? আমি আর মা সকাল হতেই চ্যাটার্জি বাড়িতে পৌঁছে গেলাম। ওই পূর্ণশশীবাবুর চিঠিটা ঠিক কোথায় পাওয়া গিয়েছিল? দিবাকর বাবু আমাদের দেখালেন রাধানাথপুরের পুরনো জিনিসপত্রের মধ্যে কোথায় উনি চিঠিটা পেয়েছিলেন। মারে হরি রাখে কে? মারি হরি রাখে কে? বাবা, এ আবার কিরকম কথা? এটা কার লেখা? ঠাকুরদা মারা যাওয়ার পর আমাদের দেশের বাড়িতে ঠাকুমার নামে একটা পার্সেল আসে। কি আছে বলো তো এটার মধ্যে? জানি না, ঠাকুমার নামে তো পার্সেলটা। ঠাকুমার নামে পার্সেল? অদ্ভুত ব্যাপার তো। কি আছে এই পার্সেলে? যেভাবে প্যাক করা আছে তাতে তো বোঝা মুশকিল কি আছে। আমি দিয়ে আসি এই পার্সেলটা। না না, আমি যাচ্ছি। মানা করেছিলাম তোর ঠাকুরটাকে, অনেক মানা করেছিলাম রে দাদু ভাই, চললো না, কিছুতেই চললো না, চলে গেল। কেন আমার কথা শুনলো না বল দেখি দাদু ভাই, কেন চললো না? শান্ত ঠাম্মা, শান্ত। কেন? এটা কে দিল? এটা পার্সেল তোমার নামে এসেছে। কে দিল জানি না, আমি দাঁড়া খুলে দেখছি। না না না, তুই খুলবি না, খুলবি না। না না, আমি খুলবো, আমি খুলে দেখবো। তুই যা এখান থেকে, যা এখন, যা। পার্সেলটা ঠাকুমা আমাদের সামনে খোলেনি, একা ঘরে খুলেছিল। উনি আর কিছু বলেননি? না, তারপর ঠাকুমা কেমন যেন পাগল পাগল হয়ে গেছিল। কেবল বলতো তারিখ মিলিয়ে তোর ঠাকুরদা গেছে, আমিও যাব, অভিশাপ লেগেছে, এই সব। পার্সেলে কি ছিল আপনারা জানতে চাননি? হ্যাঁ, বারবার জানতে চেয়েছি, কিন্তু ঠাকুমা তখন বলেছিলেন ওতে নাকি দাদুর ছবি ছিল। কোন এক বন্ধু নাকি সেই ছবিটা বাঁধিয়ে পাঠিয়েছিল। তারপরে এটা কোথায় পেলেন? বাড়ি ভাঙার সময় যখন ঠাকুমার ট্রাঙ্কটা আবার বেরোয় তখন তার মধ্যে থেকে এটা পাওয়া যায়। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, এটার মানেটা কি? সেটা বলা মুশকিল। আর ওটা উপহার নাকি নাকি কোনো হুমকি? কে হুমকিটা দিয়েছিল? সেসব তো অনেক বড় ইতিহাস। আমাকে সব জানতে হবে মাসিমা। দিবাকর বাবু, আপনাদের বাড়ির রহস্য যত জানছি পুরো ব্যাপারটা তত জটিল হয়ে যাচ্ছে। আমাকে জানতে হবে এটা কে দিয়েছিল আর তার উদ্দেশ্য কি ছিল। আপনার কি এখানে আর কিছু দেখার আছে? এখন নেই, তবে পরে হতে পারে। আপনি এটা রেখে দিন। হ্যাঁ, তাহলে চলুন ভিতরে কি কথা বলি, আসুন। হ্যাঁ চাই, চলো, নইলে এক্ষুনি আবার সাপ খোপ বেরিয়ে পড়বে আর দাঁড়িয়ে থেকে কোনো বড় মোমায়। চলে এসো, চলে এসো। ঠাকুরদা পূর্ণশশী বাবুকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও
তার স্ত্রী নিভাননী ছেলে মাধবকে নিয়ে আমাদের বাড়িতেই রয়ে গেলেন। আপনাকে এত অব্দি বলেছিলাম তো। হ্যাঁ, আপনি বলেছিলেন যে ওই নিভাননে এসে আপনার ঠাকুরদার পায়ে পড়েন, আর তারপর আপনার ঠাকুমার কথাতে ওনারা এই বাড়িতে থেকে যান। একদম ঠিক। ঠাকুমা তখন ওদের রেখে দিলেও পরবর্তী সময় কিন্তু ওদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনার ঠাকুমা পূর্ণশশী বাবু স্ত্রীকে তাড়িয়ে দিলেন? উনি তো আপনার ঠাকুরদাকে বলে ওদের এখানে থাকার ব্যবস্থা করেছিলেন। পরে কি এমন হলো যে ওনাদের তাড়িয়ে দিলেন? অভিশাপ। দুধ খেলো, কলা খেলো, অভিশাপ অভিশাপ, সব অভিশাপ, সব অভিশাপ, অভিশাপ অভিশাপ। আসলে ওদের কেন যে তাড়িয়ে দিয়েছিল সেটা বলা খুব মুশকিল। একদিন সকালবেলায় চেঁচামেচি শুনে আমাদের ঘুম ভেঙে গিয়েছিল। তবে ঘর থেকে বেরিয়ে দেখি আমার শাশুড়ি মা ননিমাসির সমস্ত জিনিসপত্র ঘর থেকে নিয়ে টেনে টেনে বাইরে ফেলে দিচ্ছে আর বলছে, অভিশাপ অভিশাপ, দুধ খেলো, কলা খেলো, ফোনা তুললো, অভিশাপ, সব অভিশাপ। ওনার জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবার সময় আপনার শাশুড়ি মা কি বলছিলেন? মা বলেছিলেন, কালসাপ কালসাপ, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। দুধ খেলো, কলা খেলো, ফোনা তুললো, অভিশাপ অভিশাপ, সব অভিশাপ। আপনার বাবা উনি কিছু বলেননি? না, বাবার ওই ঝামেলার মধ্যে বেরোননি। উনি ওনার নিজের ঘরেই ছিলেন। ননিমাসি বাবাকে চেঁচিয়ে চেঁচিয়ে খুব ডাকছিলেন, তবুও বাবা ঘর থেকে বেরোননি। হঠাৎ কি হয়েছিল বলুন তো, যে আপনার শাশুড়ি একেবারে ওনাকে বাড়ি থেকে বের করে দিলেন? সেটা ঠিক বলতে পারবো না, তবে এই ঘটনার ঠিক আগের দিন রাতে বাবার সাথে মায়ের খুব রাগারাগি হয়েছিল। কি নিয়ে? সেটা ঠিক বলতে পারবো না, তবে আমার শাশুড়ি মার একটা খুব বাজে অভ্যেস ছিল। রেগে গেলেই উনি জিনিসপত্র সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতেন। সেদিন রাতেও ওই জিনিসপত্র ফেলার আওয়াজে টের পেয়েছিলাম যে বাবার সাথে মায়ের কিছু একটা হয়েছে। আর ওনাদের কথা কিছু শুনতে পাননি? না। মা, বৌদি আপনাদের সবাইকে খাবার ঘরে ডাকছেন, জল খাবার রেডি হয়ে গেছে, সবাইকে নিয়ে আসুন। আসুন আসুন আপনারা। না না, এসবের কি দরকার মাসিমা, আমরা কিছু খাবো না এখন। হ্যাঁ, আমরা তো চা খেয়ে বেরিয়েছি। হ্যাঁ, সে বললে হয়, সেই সকালে এসেছেন আপনারা। চলুন, যেটুকু পারবেন সেটুকুই না হয়। সেই তো, আসুন আসুন প্লিজ প্লিজ আসুন আপনারা। আসুন আসুন। হ্যাঁ। দীপাকর বাবু, একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে, তার সাথে নিভাননীকে তাড়িয়ে দেওয়ার কি সম্পর্ক? যাবার পরে ওরা আমাকে এখানে রেখে দিল। যে রাতে উনি মারা যান
সে রাতে কি ঘটনা ঘটেছিল? বাপরে, সেই রাতের কথা ভাবলে আজও আমার গাটা ছমছম করে। আর কেবল মনে হয়, আহা, যদি ঘুণাক্ষরে জানতে পারতাম তাহলে হয়তো মানুষটাকে বাঁচাতে পারতাম। কি হয়েছিল গো সে রাতে? এই তখন সন্ধে হয়ে গেছে, চারিদিক অন্ধকার। আর পাড়াগায় জানেন তো, অন্ধকার একটু তাড়াতাড়ি হয়, সবাই আগে ভাগে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। বাড়িতে তো প্রাণী বলতে শুধু দুজন, আমি আর নারান্দা। তা নারান্দা তো সন্ধে থেকেই আফিংয়ে ঝিমোচ্ছে। সেই সময় মাঘ মাস শেষ হয়ে গেলেও ঠান্ডাটা তখনও ছিল ভালো রকম। তা আমি বাগানের দরজায় তালা দিতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি দাদু কি নারান্দা, এখনো বসে আছো? কি দাদু, তুমি হঠাৎ এখানে? কি হয়েছে? কাশি হয়েছে? শরীর খারাপ? ও বাবা, জ্বরে তোমার গা পুড়ে যাচ্ছে তো। হ্যাঁ, জ্বর হয়েছে। হয়েছে তো কি হয়েছে? একটু আধটু জ্বর হতে পারে না? কেউ আসেনি তোমার সাথে? একা এসেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, একা এসেছি। আর কাউকে আসতে হবে কেন? আমার বাড়িতে আমি আসতে পারবো না? যত সব। দেখি বড়বাবু, হ্যাঁ। আপনি? এই নারায়ণ, আমি এখন ঘরে যাচ্ছি। আমাকে কেউ যেন বিরক্ত না করে। আরে দরজায় তালাটা এখন দিতে হবে না। রাতে আমার সঙ্গে একজন দেখা করতে আসবে, কাজ আছে। উনি বললেন দরজা খোলা রাখতে, রাতে কেউ দেখা করতে আসবে। উনি বললেন দরজা খোলা রাখতে, রাতে কেউ দেখা করতে আসবে। তাই তো বলেছিলেন। কে দেখা করতে আসবে? সেটা তো আর আমি জিজ্ঞেস করতে পারি না, হাজার হোক মালিক তো। আমি ওনাকে শুধু জিজ্ঞেস করলাম যে উনি রাতে কিছু খাবেন কিনা। তা উনি বললেন যে না, খাবেন না কিছু। তা আমি নিজে খেয়ে আমার ঘরে চলে যাই। আর নারান্দা দরজা খোলা রেখে আফিম খেয়ে ঝিমোচ্ছিল। রাত্রিরে বাগানের শুকনো পাতার আওয়াজে একবার আমার ঘর থেকে দেখলাম দাদু একা একা বাগানে ঘুরছে। বুঝলাম যার আসার কথা সে তখনও আসেনি। ওদিকে ঘুম পেয়ে গেছিল। ঠান্ডা রাত্রিরে লেপের তলায় একটু পরেই ঘুমিয়ে পড়ি। বেশ খানিক পরে হঠাৎ একটা কারো গলার আওয়াজে যেন ঘুম ভাঙে। কার যেন গলার আওয়াজ পাচ্ছি? মেয়ে মানুষেরই তো মনে হচ্ছে নাকি। তুমি সে রাতে কোনো মহিলার গলার আওয়াজ শুনেছিলে? হ্যাঁ, কিন্তু স্পষ্ট শুনতে পাইনি, চাপা গলার আওয়াজ তো। কি বলছিল? না, ঠিক শুনতে পাইনি। লেপ ছেড়ে উঠতে একটু সময় লাগলো যে। দাদুর কাছে আবার কে এলো রে বাবা? দেখি তো। দুর্গা, দুর্গা। যা, ভেতরে চলে গেল, দরজা বন্ধ হয়ে গেল। আমি আর কি করি, শুয়ে পড়ি। কিন্তু দাদুর গলার আওয়াজটা শুনে মনে হলো যেন ওকে ডাকছে, আমাকে নয় তো।
দাদু, 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 কোথায় গেল রে বাবা? দাদু, দাদু, দাদু। তুমি ওনাকে বাগানে দেখতে পেলে না? না, বাগানে দাদুকে দেখতে পাইনি। আর তখনই বুঝতে পারলাম ওই যে মেয়েটা এসেছিল, ওর চলে যাওয়াতেই দাদু দুগা দুগা বলেছিল। দাদুকে দেখতে না পেয়ে আমি আমার ঘরে চলে আসি, কিন্তু পরদিন দাদুকে দেখতে পাওয়া গেল বাগানের গেটের বাইরের রাস্তায়। তখন আর তার দেহে প্রাণ ছিল না, কিছুই করার ছিল না আর। তার মানে কেউ এসেছিল ওনার সাথে দেখা করতে, উনি তার সাথে দেখা করতে বাগানে যান। কোনো মহিলা এসেছিল দেখা করতে, সে চলে যাবার পর উনি দুক্কা দুক্কা বলেন, তারপর তুমি আর ওনাকে বাগানে দেখতে পাও না। এরপর আর কেউ কিছু জানে না। পরদিন সকালে গেটের বাইরে ওনার মৃতদেহ পাওয়া যায়। আরো একটা খটকা। না কত দিচ্ছ? বড় বৌমা আসছে না কেন এখনো? ওখানে দাঁড়িয়ে একটু সব গল্প শুনে নিল। আপনি খান তো, এক্ষুনি চলে আসবে। কেমন আছে মাসিমা ছোলার ডাল? তুমি রান্না করেছো ছোলার ডালটা? হ্যাঁ মাসিমা। কেন, ভালো হয়নি? আমার বড় বৌমার হাতে খাওনি তো, তার কাছে এটা রশ্মি। ছোলার ডাল তো ছোলার ডালের মতোই খেতে হবে, তার সে যেই রাধু। আপনি বোধহয় আপনার বড় বৌমাকে খুব ভালোবাসেন, তাই না? মোটেই না। আপনাদের দুজনকে একসাথে দেখলে বেশ ভালো লাগে, খুব ভাব আছে মনে হয় আপনাদের মধ্যে। ওই তো বড় বসে বৌমা গেছেন? এসে গেছে। হ্যাঁ, ওর মধ্যে বসুন। হ্যাঁ হ্যাঁ, আপনিও বসে পড়ুন না। এখন তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গল্প শুনে নিলে? কিচ্ছু শুনিনি মা, সব বলবো আপনাকে, কোনো চিন্তা নেই আপনার। ও বাবা, এত কিছু এত কিছু কেন করেছো? দিবাকর বাবু, আপনি বলছিলেন যে মারে হরে রাখেকে এই হুমকিটা নিভানুনি দিয়েছিলেন, এই কথাটা আপনার কেন মনে হলো? ঠাকুরদা মারা যাওয়ার পর আমরা কদিন রাধানাথপুরের বাড়িতেই ছিলাম। ঠিক তার দুদিনের মাথায় পুণ্যশশী বাবুর স্ত্রী ননী ঠাকুমা এলেন। নিভানুনি এসেছিলেন আপনাদের বাড়িতে কেন? ঠাকুরদা মারা যাওয়ার পর আমরা কদিন রাধানাথপুরের বাড়িতেই ছিলাম। ঠিক তার দুদিনের মাথায় পুণ্যশশী বাবুর স্ত্রী ননী ঠাকুমা এলেন। নিভানুনি এসেছিলেন আপনাদের বাড়িতে কেন? কথা আছে আমার আপনার সাথে, আলাদা করে। কেন এসেছো তুমি এখানে? তোমাকে না চলে যেতে বলেছিলাম বরাবরের জন্য, আবার ফিরে এলে কেন তুমি? ফিরে যে আসতেই হলো, কারণ কথাগুলো যে আপনাকে বলতেই হবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি কিন্তু আপনার সাথেই কথা বলতে চাই। একান্তই যদি শুনতে না চান, তাহলে সবার সামনে সব কথা বলতে হবে। সেটা কি ঠিক হবে? এত বড় সাহস তোমার! পরিস্থিতিটাও যে সেরকমই। ননিমাসি, ননিমাসি, আমি আপনার কাছে হাত জোড় করছি, মায়ের মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। ওনার মনের অবস্থা আমার চেয়ে কে ভালো বুঝবে? ননী ঠাকুমা, আর কটা দিন পর এসব কথাবার্তাগুলো বললে ভালো হতো না? ঠাকুমার শরীরটা তো খুব একটা ভালো নেই, দেখতেই তো পাচ্ছ। আমি তো অপেক্ষা করতে আসিনি দিবাকর, কথাগুলো যে আমাকে আজই বলতে হবে। ঠিক আছে, এসো আমার সাথে। আপনার ঠাকুমা নিভানুনির সাথে কথা বললেন? হ্যাঁ। কি কথা হয়েছিল ওনাদের মধ্যে, আপনারা কেউ শুনেছিলেন? না, সেটা ঠিক বলতে পারবো না, কারণ আমরা ঘরের বাইরে ছিলাম। তবে কথা কাটাকাটি চলছিল সেটা বুঝতে পেরেছিলাম। তারপর কিছুক্ষণ পর ননী ঠাকুমা রাগের মাথাতেই ঘর থেকে বেরোলেন। অভিশাপ, অভিশাপ, অভিশাপ দিলাম আমি, ব্রাহ্মণের স্ত্রী হয়ে অভিশাপ দিলাম। উনি যেভাবে গেছে আপনিও ঠিক সেইভাবে যাবেন। কেউ ঠেকাতে পারবে না এই মৃত্যু, এবারে সব
আমার স্বামীর কথা অক্ষরে অক্ষরে বলে যাবে। মনে আছে আমার স্বামীর সেই চিঠির কথা? সব সব বলে যাবে, একে একে সব সব শেষ হয়ে যাবে। আমার স্বামীর কথা বলে যাবে। অভিশাপ, সেই অভিশাপ। তারপর ননী ঠাকুমা আসার পর আবার সকলের মাথায় ওই চিঠির কথাটা আসে। আর তখনই বোধহয় ঠাকুরদার সব জিনিসপত্রের মধ্যে ঠাকুমা ওই চিঠিটা খুঁজে পেয়েছিল। কিন্তু ওই চিঠিটা উনি কাউকে দেননি, আপনাদের কাউকে দেখাননি। না, কিন্তু এই ঘটনার পর ঠাকুমার মধ্যে একটা অদ্ভুত ভয় কাজ করছিল। ঠাকুমা এমনিতে আতঙ্কে ছিলেন, আর সেটা আরো বেড়ে গেল তার একদিন পরে আসা ওই পার্সেলটা পাওয়ার পর। ওই পার্সেলটা, ওই সেলাইয়ের পার্সেলটা? হ্যাঁ। আচ্ছা, তার মানে নিভানুনি এসে অভিশাপ দেবার একদিন পরে ওই পার্সেলটা এসেছিল। হ্যাঁ,